এবারের খুব তাজ্জব ঘটনা ছিল যে বিরোধী দলের কেউ অর্থ বিলে কোনো সংশোধনী প্রস্তাব দেয়নি। এরকম ঘটনা কখনোই হয়নি। প্রথম আলো রিপোর্ট দেখে দেখলাম যে অতীতে কখনো কোনো সংশোধনী প্রস্তাব আসে নাই। অর্থাৎ অর্থ বিলের নানান বিষয়ে যে এটা যুক্ত করা উচিত বা এটা পরিবর্তন করা উচিত, সেরকম কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এখানে বলা হচ্ছে যে জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের বাজেটের উপর আলোচনায় সরব ছিলেন বিরোধী দলের এমপিরা। ঠিক তাই, বিরোধী দলের 91 জন সদস্য প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করেছেন, পরিবর্তনের দাবিও তুলেছেন। কিন্তু অর্থ বিলের কোথাও কি পরিবর্তন চান তা উল্লেখ করে তাদের কেউই দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব দেননি। চিন্তা করছেন যে বক্তৃতা দিয়ে গেছে যে এইটা না ওইটা না এইটা না। এমনকি বিরোধী দলীয় নেতা একটা ভালো প্রস্তাব করছিলেন যে যেই অর্থ বছরটা ডিসেম্বর জানুয়ারি বা জানুয়ারি ডিসেম্বর করতে, বর্তমান জুন জুলাইয়ের বদলে ডিসেম্বর জানুয়ারি করার জন্য, সেটাও কিন্তু কোনো প্রস্তাব আকারে শেষ পর্যন্ত আসেনি। সংসদের সংশ্লিষ্টরা বলেছেন বিরোধী দলের পক্ষ থেকে অর্থ বিলে কোনো সংশোধনী প্রস্তাব না দেওয়ার ঘটনা বিরল। তার মানে ইতিহাসই নাই যে কখনো এরকম দেয়া হয় না। এই ব্যাপারে আমি দেখলাম যে একজন সদস্য জামাতের এমপি নাজিবুর রহমান বলছেন জনবিরোধী যেসব কর প্রস্তাব করা হয়েছিল সেগুলো নিয়ে তারা বক্তব্য দিয়েছেন। সরকারি দল মোটামুটি তার শুনেছে, বিশেষ করে কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেওয়া হয়েছে। নাজিবুর রহমান বলেন বিরোধী দলের মূল উদ্বেগ ছিল বাজেট বাস্তবায়নের পরিকল্পনার অভাব নিয়ে, কাঠামোগত সমস্যা, অস্বচ্ছতা, পরিকল্পনার ঘাটতি এবং বাস্তবায়ন সক্ষমতার সংকট অর্থ বিলে ছোটখাটো সংশোধনীর মাধ্যমে সমাধান হবে না। এসব বিষয় বিবেচনা করেই তারা অর্থ বিলে সংশোধনী প্রস্তাব আনেননি। তারা পুরো বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু ভোটে সেটা প্রস্তাব বাতিল করা হয়। কিন্তু তাই বলে সংশোধনী প্রস্তাব আনা হবে না কেন? কিছু কিছু বক্তব্য বলেছেন যে বিরোধী দলের নেতা, সাথে সাথে প্রধানমন্ত্রী সেগুলো মেনে নিয়ে বলছে যে হ্যাঁ ঠিক আছে চলবে। কিন্তু এটা কেন হয়নি? এর কারণ একটা বলা যায় যে এবার জামাত ইসলামীর 68 জনের মধ্যে 64 জন নতুন এমপি, এবং সংসদের কার্যপ্রণালী বিধি কিভাবে চলবে, কিভাবে কথা বলা উচিত, সম্ভবত এইসব বিষয়ে তাদের যথেষ্ট স্টাডির অভাব, এটা তারা নিজেরাও স্বীকার করেছেন। একই অবস্থা সরকারি দলেরও। কিন্তু তুলনামূলকভাবে সংসদকে কার্যকর রাখা, অনেক বেশি মুখর রাখা, নানা বক্তব্য দেয়া জনগণের পক্ষ থেকে, সেইটা বিরোধী দল কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে। যেহেতু সরকারি দল তার মধ্যে একটা বড় অংশ হলো মন্ত্রিসভা নিয়ে ব্যস্ত থাকে, সরকারের অনেক রকম সীমাবদ্ধতা থাকে, ফলে সরকারি সদস্যরা সরব থাকে না, সেক্ষেত্রে বিরোধী দল সরব থাকে। কিন্তু দেখা গেছে যে এবার কিন্তু পারফরমেন্সের তুলনায় যে ওই বিরোধী দল সেভাবে সরকারি দলকে মোকাবেলা করতে পারছে না। বিরোধী দলের বলা যাবে না, স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা যতটা সোচ্চার বক্তব্য রাখেন, অন্য বক্তারা অনেকটা ম্রিয়মান। তারপরে আমির হামজার মতন এমপি দেখেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন, যেখানে টিএনটি অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক একটা প্রস্তাবের ব্যাপারে তিনি ধন্যবাদ জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেখানে স্পিকার বলে দিচ্ছেন যে এটা তো ওনার না, এটা তো হলো ডাক ও টেলিযোগাযোগের ব্যাপার। তার মানে উনি জানেনই না বিষয়টা। এরকম ধরনের আনাড়িপনা দৃশ্য দেখা গেছে। তারপরে ওই যে হাউস কমিটিতে তুললে হতো যে পর্দা, তারপরে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, সেগুলো তুলে একটা হাস্যরসের অবস্থা তৈরি করছে। এরকম আরো নানানভাবে দেখা গেছে যে বিরোধী দলের এই ধরনের আনাড়িপনার কিছু কিছু বিষয় নিয়ে হাস্যরসের তৈরি হয়েছে। যদিও সরকারি দলের একজন মহিলা এমপি ইংরেজি বাংলা মিলে বক্তব্য রাখার কারণে সেটাও হাস্যরস হয়েছে। কিন্তু বিরোধী দল যতটা অ্যাক্টিভ থাকার কথা, অর্থ বিলের ধাপে ধাপে তারা নানা রকম তাদের প্রস্তাব সংশোধনী যেভাবে আনার কথা সেই ব্যাপারে তারা কিন্তু আনেনি। সব মুখে মুখেই বিরোধিতা, যার আসলে কোনো দালিলিক কোনো প্রমাণ বা বাস্তবিকভাবে তারা প্রস্তাব আকারে এনেছে তার কিন্তু প্রমাণ থাকলো না। যেটা বিরোধী দলের এই সংসদে পার্টিসিপেট করা, এই সংসদে সরকারি দলকে মোকাবেলা করা এবং মানুষের পক্ষে যেই বিষয়গুলি আনার দরকার ছিল সেইগুলির ব্যাপারে কিন্তু তারাও দেখা যাচ্ছে এক ধরনের গা ছাড়া ভাব, যেটা বিরোধী দলের সংসদের বিরোধী দলের দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে দিনকে দিন।